আচ্ছা দেখ, ফোর্থ স্ট্যান্ডার্ড বই পড়েছি আমরা, ফিফথ স্ট্যান্ডার্ড থেকে শুরু হবে। তাহলে হেডিং দিবি স্ট্যান্ডার্ড 5 বলে, হেডিং দিবি স্ট্যান্ডার্ড 5। পড়ে গেলে তোরা লোক, হ্যাঁ পড়ে গেলে ইয়াদের দোষ, কিছু করার নাই। ইয়ার আগে তো লোকের দোষটা দেবো আমি, এই তো লোকের দোষ পড়লে পড়ে দিল সেইভাবে মাথা ভালো হয়ে লাগে। স্ট্যান্ডার্ড 5 বলে লিখে দিই, স্ট্যান্ডার্ড 5 বলে। হ্যালো, হেডিং দিবি স্ট্যান্ডার্ড 5, ব্র্যাকেটে লিখবি লাইন 45 থেকে 55। লাইন হয় 45 থেকে 55 এ যাবি, তারপরে নিচে যাবি কোয়াড্রেন্ট 1, তারপরে যাবি কোয়াড্রেন্ট 1 এ, যার লাইন সংখ্যা দাঁড়াচ্ছে আমাদের লাইন 45 থেকে লাইন নাম্বার 48। এই জায়গাটা যাবে 45 থেকে 48 পর্যন্ত। হ্যালো, লাইন দেখ শুরু হচ্ছে therefore দিয়ে একটা লাইন দিয়ে শুরু হবে, দেখ therefore বুঝলে, therefore I fan, এই ওয়ার্ডটা রাখবি, লাইনটা রাখবি, therefore I fan would ওয়ার্ডটা রাখবি, consecrate বলে ওয়ার্ডটা রাখবি টাকা, consecrate, therefore I fan would consecrate a lay unto thy honor, tree beloved of those who now in blessed sleep, for a repose dearer than life to me, alas where they। দেখ দে জেসে সব একটা লাইন। তাহলে ফার্স্ট লাইন যাচ্ছি আমরা, প্রথমে আসছি দেখ দেয়ারফর শব্দটা। এবার দেখ দেয়ারফর শব্দটা আমরা ব্যবহার করি কখন? এই যে দেখ রে ওয়ার্ডটা, এই যে দেয়ারফর শব্দটা ব্যবহার করি কোথায় লেখার সময়? দেখবি যখন আমরা কোনো কিছুর উপসংহারে যাই, যখন কোনো সিদ্ধান্তে যাই, যখন আমরা কোনো কিছুর শেষ দিকে যাই, সেই শেষ দিকে দেখবে দেয়ার শব্দটা, দেয়ারফর শব্দটা ইউজ করি। চিঠিগুলো খেয়াল কর, সেকেন্ড সেমিস্টারে চিঠি লিখতেছ না, ঠিক সেই প্রবলেমের কথাগুলো বলে সবকিছু ব্যাখ্যা করে, আর দেখবে শেষের প্যারাগ্রাফটা দেয়ারফর দিয়ে শুরু করতাম আমরা। অর্থাৎ দেয়ারফর শব্দটা ব্যবহার হয় যখন আমরা কোনো কিছু সিদ্ধান্তে যাই, তখন দেয়ারফর শব্দটা হয়। অর্থাৎ আমরা যখন কনক্লুশনের দিকে যাই, উপসংহারের দিকে যাই, কোনো সিদ্ধান্তে যাই, তখন দেয়ারফর শব্দটা ব্যবহার হয়। বুঝা গেল? এরপরে দেখ, তাহলে সামনের যে 44টা লাইন আমরা পড়ে আইলাম, 4টা স্ট্যাঞ্জা, ওই 4টা স্ট্যাঞ্জায় তিনি বর্ণনা করে গেছেন। আর দেখ লাস্টের স্ট্যাঞ্জাটা শুরু হলো দেয়ারফর দিয়ে। তার মানে তিনি এই দেয়ারফর ওয়ার্ডটার দ্বারাই এটা আমাদেরকে বুঝাইলেন যে দিস ইজ দ্য কনক্লুডিং স্ট্যাঞ্জা অফ দিস পোয়েম। অর্থাৎ দেয়ারফর কথাটা ইন্ডিকেট করছে, দেখ দেয়ারফর ইন্ডিকেটস দ্যাট দিস স্ট্যাঞ্জা ইজ দ্য লাস্ট স্ট্যাঞ্জা, দিস স্ট্যাঞ্জা ইজ দ্য কনক্লুডিং স্ট্যাঞ্জা অফ দিস পোয়েম। শেষেরটা বলে এইবার দেখ লাইনটাকে তাকাবি কি সিদ্ধান্ত আসছেন উনি, বলে দেয়ারফর আই, একটা ফ্যান বলে একটা ওয়ার্ড আছে দেখ, FAIN, একটা শব্দ আছে দেখ FAIN বলে, FAIN, ফ্যান শব্দটার মানে লিখবি FAIN, ফ্যান বলে যে ওয়ার্ডটা আছে, ফ্যান শব্দটার মানে লিখবে গ্ল্যাডলি, GLADLY, FAIN, ফ্যান শব্দটার মানে লিখবি গ্ল্যাডলি, অর্থাৎ আনন্দের সাথে। এটার বাংলাটা আসবে, এটার বাংলাটা আসবে কি? আনন্দের সাথে। এবার তুই খেয়াল কর, দেখ লাইন থেকে তোরা যদি তাকাস, আয়ের পরে এই ওয়ার্ডটা বসে আছে, আয়ের পরে ফ্যান ওয়ার্ডটা আছে, তো তার মানে কখনোই ভাবিস না যে আয়ের পরে আছে মানে ওটা ভার্ব বলে। বুঝা গেল? অ্যাকচুয়ালি লাইনটা হওয়া উচিত ফ্যান ওয়ার্ডটা নাই। খেয়াল কর, দেখ লাইনটাকে তাকা, লাইনটা হবে দেয়ারফর আই উড, এরকম আসবে লাইনটা দেখ, দেয়ারফর আই উড, আয়ের পরে উডটা আসবে, আর তারপর ভার্বটা আছে উডের পরে, যে ওয়ার্ডটা আমরা বললাম দেখ কনসিক্রেট বলে ওয়ার্ডটা আছে, কনসিক্রেট। এবার কনসিক্রেট ওয়ার্ডটাকে তুল, CONSECRATE, কনসিক্রেট। উচ্চারণটা হবে কনসিক্রেট, উচ্চারণটা হবে কনসিক্রেট বলে, উচ্চারণ ঠিকভাবে করবে, উচ্চারণটা কনসিক্রেট। এইবার এই কনসিক্রেট শব্দটার মিনিংটা কি মনে রাখবি? কনসিক্রেট শব্দটার মিনিং লিখবি ডেডিকেট।
কনসিক্রেট শব্দটার মানে লিখবে ডেডিকেট, DEDICATE। এই কনসিক্রেট ওয়ার্ডটার মিনিং বা কনসিক্রেটটার ওয়ার্ডটার মিনিং এ কিন্তু এমসিকিউ কোশ্চেন আসছে যে কনসিক্রেট ওয়ার্ডটার মানেটা কি। এমসিকিউ কোশ্চেন থেকে অপশন পাবে ডেডিকেট বলে শব্দটা। এবার ডেডিকেট শব্দটার বাংলা কি? উৎসর্গ করা। ডেডিকেট শব্দটার বাংলা হচ্ছে উৎসর্গ করা। ডেডিকেট শব্দটার বাংলা হচ্ছে উৎসর্গ করা। এরপরে একটা মানুষ কোনো কিছুর প্রতি যখন উৎসর্গ করে, কখন করে, মানে জানবি যে সেই জিনিসটার প্রচুর পরিমাণে অবদান আমাদের থাকে। বুঝতে পারলি? দেখবি দেখবি এই বইগুলা বা কবিতার বই বা উপন্যাসের বই, নাটকের বই, দেখবি এরকম একটা ডেডিকেশনের একটা পাতাই থাকে যে এই বইটা আমি উৎসর্গ করলাম অমুককে, কি এই প্রাইজটা আমি ডেডিকেট করলাম আমার পরিবারকে। দেখবি অনেক ক্রিকেটার দেখবি প্রাইজ পাওয়ার পরে ডেডিকেট করে অন্য কোনো ক্রিকেটারের নাম নিয়ে লেয়। মানে কি তিনি এটা বুঝাতে চাইছেন যে ওনার অবদান আমার লাইফে অপরিসীম, আমি যে জায়গাতে আছি ওনার অবদান আছে, এই কারণে ওনার জন্য আমি প্রাইজটা ডেডিকেট করলাম, উৎসর্গ করলাম। লাইনটা আমরা কি পাইলাম? therefore I would consecrate। এবারটা মাইছি therefore I would dedicate, মিনিংটা কি আসবে? therefore I would dedicate, আমি উৎসর্গ করতে চাই, আমি উৎসর্গ করব। লাইনটা দেখাবি দেখ, I would consecrate তার মানেটা কি দাঁড়াইলো? I would dedicate। হ্যালো, আচ্ছা আমি কি উৎসর্গ করতে চাই? লাইনটা শেষটা দেখে লেখা আছে এ লে বলে একটা শব্দ আছে, LAY, ওটা তাহলে এ লে বলে যে শব্দটা আছে, এ তারপরে LAY, লে, এ লে শব্দটা মানে লিখবি এ সং, একটা গান। এ লে শব্দটার মানে লিখবি এ সং। তার মানে লাইনটা কি এসেছে? আই উড ডেডিকেট এ সং। দেখ লাইনটার মিনিং এরকম আছে, আই উড ডেডিকেট এ সং। কনসিক্রেট ওয়ার্ডটার মিনিং পড়বে এমসিকিউ তে, কনসিক্রেট বলবে ওয়ার্ডটার মানেটা কি, তাকে দেবে ডেডিকেটে। এটা কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 পড়বে দেখ শেষ দিকের অংশটা, যে কবি কি ডেডিকেট বা কি কনসিক্রেট করতে চাইছিলেন। না একটা গান, এ লে শব্দটার মানে বললাম আমরা এ সং, একটা গান, কার জন্য? পরের লাইনটাকে দেখা, পরের লাইনটাকে দেখাবি, দেখ লেখা আছে আন্টু দাই অনার। এখানে দাই শব্দটার মানে হচ্ছে ইয়োর, THY। দাই মানে হচ্ছে ইয়োর, মানে হচ্ছে আমাদের এখানে তাকিয়ে জুয়ারি না ট্রিটিয়া। এখানে দাই শব্দটার মানে হচ্ছে ইয়োর, তাহলে ইয়োর বলতে কাজটাকে বোঝানো হয়েছে। এখানে দাই শব্দটার মানে কি বললাম? ইয়োর। আর তারপরে দেখ তার নিচে একটা ওয়ার্ড, তারপরে একটা ওয়ার্ড আছে অনার বলে, HONOR। অনার মানে হচ্ছে রেসপেক্ট, অনার মানে হচ্ছে রেসপেক্ট। অনার শব্দটার মানে হচ্ছে রিগার্ড, REGARD। অনার শব্দটার মানে লিখবে রেসপেক্ট, অনার শব্দটার মানে লিখবে রিগার্ড, REGARD, সম্মান। রেসপেক্ট বা রিগার্ড, এর মানেটা হচ্ছে সম্মানটা। দেখবি এই যে রিগার্ড, এই রিগার্ড শব্দটা তোরা স্ট্রং রুটস ওয়ার্ড পড়াতে পারবে। রিগার্ড ওয়ার্ডটা ওখানে পাবি, রিগার্ড বলতে সম্মান, দেখবি পাবি এখানে। বুঝতে পারলি? ওখানে দেখবি আছে যে আমার বাবা মারা, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড এজ অ্যান আইডিয়াল কাপল, এরকম বলে একটা লাইন পাবি যে আমার পরিবারের বা আমার বাবা মাকে এলাকায় সবাই প্রচুর পরিমাণে সম্মান দিত, এরকম একটা লাইন আছে। ওখানে রিগার্ড শব্দটা পাবি, রিগার্ড মানে হলো সম্মান। হয়ে গেল? তাহলে পুরো লাইনটা যতটা গেলাম, লাইনটার মানেটা কি দাঁড়াইলো? আমি ডেডিকেট করতে চাই একটা গান তোমার সম্মানার্থে। তাহলে দায় মানে গাছটা, তাহলে তাহলে গাছটার উদ্দেশ্যে তিনি বলতে চাইছেন যে তোমার উদ্দেশ্যে আমি ডেডিকেট করতে চাই কি এলে। এলে শব্দটার মানে বললে আমি সং। কেন? কারণ আমার লাইফে তোমার অবদান অনেক আছে। বুঝা গেল? কারণ তোমার জন্য আমার হ্যাপি ডেজ আমার মনে পড়ে, তোমার জন্য আমি চাইল্ডহুড মেমোরিকে মনে করতে পারি, তোমার জন্য আমি মনে করি আমার বাল্যকালের সেই স্মৃতিগুলা। তাহলে আমার লাইফে তোমার অবদান যেহেতু অনেকটা পরিমাণে আছে, তাই আমি কি করতে চাইছি? আই ওয়ান্ট টু ডেডিকেট a song in the honor of you। in the honor of you মানে in respect of you, in regard of you। এখানে ইউ মানে বললাম দ্য ট্রি। তাহলে গাছটার উদ্দেশ্যে তিনি কি বললেন? আমি আমি কি করতে চাই? ডেডিকেট করতে চাই তোমার উদ্দেশ্যে কি একটা গান। তাহলে ক্লিয়ার হলো? এমসিকিউ দুটো আছে। নাম্বার 1 বললাম কনসিক্রেট ওয়ার্ডের মিনিংটা পড়বে। নাম্বার 2 বলবে যে কবিতায় কবি গাছটার জন্য কি কনসিক্রেট করতে চেয়েছিলেন। বুঝা গেল? তো বিশ্বাস করো ওই কনসিক্রেট ওয়ার্ডটা ভুলে যাবে, আর ওই কনসিক্রেট ওয়ার্ডটার জন্য আমি সেটা আটকে যাবে যে কনসিক্রেটে কি বলতে চাইছে। আর অপশনে সং থাকবে না, তখন আবার ওই এলে শব্দটা থাকবে, LAY। সংটা হলে তো তুই বুঝে যাবি আচ্ছা আচ্ছা একটা গান ছিল, কিন্তু সংটা দিবে না, LAY ওয়ার্ডটা দিয়ে দিবে। ক্লিয়ার হয়েছে? দুটো এমসিকিউটা লাগে। নিচে যাবি, কোশ্চেন আকারে বলে দিচ্ছি, এটা ব্যাখ্যায় যাচ্ছি নাই, কোশ্চেন আকারে রেখে দিবি। লাগবি হোয়াট ডাজ দ্য পোয়েট, প্রশ্নটা লাগবে হোয়াট।
প্রশ্নটা লিখবি হোয়াট ডাজ DOES DOES হোয়াট ডাজ দ্য পোয়েট, হোয়াট ডাজ দ্য পোয়েট হয়ে গেল এই পর্যন্ত। হোয়াট ডাজ দ্য পোয়েট, এবারে কনসিক্রেট ওয়ার্ডটা বুঝা। হোয়াট ডাজ দ্য পোয়েট কনসিক্রেট, হোয়াট ডাজ দ্য পোয়েট কনসিক্রেট, হ্যালো, in honor of the tree, in honor, 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 in honor of the, in honor of the tree, in honor of the tree, জিজ্ঞেস চিহ্ন দিবে, in honor of the tree লিখে জিজ্ঞেস চিহ্ন দিবে। উত্তর সেজা দা পয়েট থেকে, উত্তরটা সেজাবি দা পয়েট থেকে, দা পয়েট। এইবারে কনসিক্রেট ওয়ার্ডটাকে নিয়ে আসবি এস যোগ করে, তাহলে কনসিক্রেটস হয়ে যাবে, একটা এস যোগ হবে, দা পোয়েট কনসিক্রেটস, হ্যালো। এবারে ওখানে বসাবি কনসিক্রেটস এর পরে এ লে শব্দটা, LAY, এ লে হয়ে গেল, তার মানে একটা গান এ সং। এবারে ইন থেকে বাকিটা লিখে দেয়, ইন অনার অফ দ্য ট্রি, কি আছে দেখ, ইন অনার অফ দ্য ট্রি, ইনক্লুড হবে যেটা পোয়েট কনসিক্রেটস এ লে in honor of the tree, হয়ে গেল। এইখানটা ক্লিয়ার হয়েছে? এবার দেখ তারপরেরটাকে যাই, তাহলে ব্যাখ্যা হইলো কোশ্চেন আকারে পাইলাম। লাইনটাকে তাকাবি, ওই যে তোমার সম্মানে আমি গানটা রচনা করতে যাই, আমি তোমার জন্য একটা গান আমি ডেডিকেট করতে চাই। লাইনটাকে তাকাবি নেক্সট, ওই যে ট্রি beloved of those, ওই যে ও ট্রি তোমার জন্য আমার মনে পড়ে কাদের কথা না, হু সেই তাদের কথা, হু নাও ইন যারা কিনা এই মুহূর্তে আছে, এখন কোথায়, হু নাও ইন আন্ডারলাইন করবি ব্লেসড স্লিপ বলে একটা জায়গা আসবে, ব্লেসড স্লিপ ওইটা আন্ডারলাইন করবি, যে আমার তাদের কথা মনে পড়ে তোমার মধ্য দিয়ে যারা কিনা এই মুহূর্তে কোথায় আছে না, যারা কিনা এই মুহূর্তে আছে ব্লেসড স্লিপে যাবি। এই ব্লেসড স্লিপ কথাটা আন্ডারলাইন করে রাখবি, ব্লেসড স্লিপ আন্ডারলাইন করে রাখবি, ব্লেসড স্লিপ কথাটাকে খাতাতে তুলবি, ওয়ার্ডটাকে ব্লেসড স্লিপ, বুঝলে? এবারে লিখবি মিনিংটা লিখবি, লাইক ইট, it refers to, it refers to REFERS, REFERS, it refers to eternal sleep, it refers to eternal sleep, the full stop, যে blessed sleep কথাটার মানে লিখবি না, it refers to eternal sleep অর্থাৎ চিরস্থায়ী ঘুম। ইটারনাল শব্দটার বাংলা বটে পার্মানেন্ট, ইটারনাল চিরস্থায়ী, এটা বাংলাটা, ইটারনালের বাংলা বটে চিরস্থায়ী। হ্যাঁ রে, তাহলে ইটারনাল স্লিপ মানে চিরস্থায়ী ঘুম যদি হয়, তাহলে ইঙ্গিত করছে না মৃত্যুকে। চিরস্থায়ী ঘুম মানে কি, যে ঘুমটার কোনো ভাঙিবে না, তাহলে ওটা ইন্ডিকেট করছে মৃত্যুকে, বুঝা গেল? তাহলে যদি বলে তোদের প্রশ্ন এখান থেকে দুটো আসবে, এক পড়বে ব্লেসড স্লিপ বলতে তিনি কোন জিনিসটাকে বুঝাচ্ছেন, তখন মিনিং লিখবি ইটারনাল স্লিপে, তাই না? আর ফুল স্টপ দেওয়ার পরে লিখবি, ফুল স্টপ দেওয়ার পরে লিখবি ইট ইন্ডিকেটস, it indicates, it indicates কথাটার বাংলা আছে ইঙ্গিত করা, INDICATES, INDICATES, it indicates death, it indicates death, the full stop, it indicates death, এটা ইঙ্গিত করছে মৃত্যুকে। এখান থেকে দুটো কোশ্চেন, এক ব্লেসড স্লিপ কথাটার মিনিং কি, তখন লিখবি ইটারনাল স্লিপে দেখা দেবি। আর যদি এই ভার্বটা ওখানে উল্লেখ করা থাকে যে ইঙ্গিত কি করছে, তখন অপশনে দাগ দেবে ডেতে, বুঝা গেল? তার মানে তোমার কথা ভাবিলে বা তোমার মধ্য দিয়ে আমার মনে পড়ে তাদের কথা, আমার সেই সিবলিংসদের কথা যারা কিনা এখন কোন জগতে আছে, পার্মানেন্ট স্লিপের জগতে আছে, ইটারনাল স্লিপের জগতে আছে, বুঝা গেল? চির ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, সেই জগতে চলে গেছে, বুঝা গেল? তার মানে থ্রু দ্য ইমেজ অফ ইউ I can remind the images of my siblings who now enjoy the eternal sleep of their life. তারা এখন কোন জগতে আছে, তারা ইটারনাল স্লিপটাকে এখন এনজয় করছে, তারা একটা পার্মানেন্ট স্লিপটাকে এনজয় করছে, বুঝা গেল? এরকম একটা লাইন ছিল, অ্যান্ড্রু মার্ভেল বলে একটা কবি ছিলেন, যার কবিতাটার নাম ছিল টু হিজ কয় মিস্ট্রেস বলে। ওখানেও শেষ দিকটাই ওরকম একটা জায়গা আছে, যে জায়গাটা তিনি ব্যাখ্যা করছেন, যে বলছে এই যে আমরা যখন বেঁচে থাকি, হ্যাঁ, এই যে বেঁচে থাকার সময়টাতে আমরা যে পরিমাণে লড়াইটা করি, হিংসাটা করি, মায়ের পিঠটা করি, লোকের দেখতে লাগে, ঝগড়া লাগে, ধ্যানি ধ্যানি করে এই করে কাটান,
বলছে বিশ্বাস করে যখন বলছে মারা যাবে আর যখন তোমার ওই শরীরটাকে বলছে কবরে পুঁতে দেওয়া হবে, ওখানে পোকাগুলা ছাড়া কাউকে পাবে না যার সঙ্গে তুমি লাগিয়ে। এইভাবে লাইনগুলো দেওয়া আছে। যখন মারা যাবে, যখন তোমাকে কবরে দেওয়া হবে, সেই কবরের ভিতরে ঝগড়াটা একমাত্র সেই লাইটতে পাবে কিছুগুলো পোকার সাথে, ছাড়া কেউ নাই তোমার সাথে। এই যেমন সুনিতা উইলিয়ামস আছে না, নমাজ পড়ে আজকে মহাকাশ থেকে বেরিয়ে আসছে, আসলে তিনি একটা উক্তি করলেন। উক্তি বলছে আমি ওখান থেকে পৃথিবীটা যেমন আমি দেখতে পারি, মানে যে সুন্দর দেখাই ওখান থেকে, আমার যদি সামর্থ্য থাকতো এই পৃথিবীর সমস্ত লোকগুলাকে তুলে পরে নিয়ে আমি একবার দেখা যাবো যে তোরা যে জায়গায় বসবাস করিস জায়গাটা দেখতে কেমন। একবার যদি এদেরকে সবাইকে আমি দেখাতে পারতাম তাহলে কাউকে আর বলতে হইতো না যে লাগিস না বলে, এমনিতেই লাগতো যে এইটার মধ্যে থাকিয়ে পরে আমরা এরকম থাকি। ওখান থেকে যদি বলছে আমার সামর্থ্য থাকতো তা আমি ভাবলে হয়তো দেখাতে পারতাম এদেরকে। একবার যদি দেখাই দিতে পারতাম যে যে জায়গাটি আমরা থাকি ওটা কত সুন্দর দেখতে, তাহলে আর কোনোদিন হিংসা থাকতো না পৃথিবীতে। বুঝতে পারলি? আর তার জন্য বলছে আমি গ্রেটফুল। কবিতাটা কি বলছে? আমি গ্রেটফুল ক্যাজুয়ালিনাটির কাছে, কারণ তোমার জন্য আমি রিমাইন্ড করতে পারি তাদের কথা যারা এই মুহূর্তে কোথায় আছে, ইটারনাল স্লিপে, ব্লেসড স্লিপে এনজয় করছে তারা। বুঝা গেল? ব্লেসড স্লিপে। এরকম একটা ম্যাকবেথও লাইন ছিল, ম্যাকবেথও লাইন ছিল যে কিং ডানকান এখন ইটারনাল স্লিপ এনজয় করছে। তাহলে কি ষড়যন্ত্র চলছে কি না চলছে তার কোনো যায় আসা নাই, কারণ সে এখন ইটারনাল স্লিপ আচ্ছন্ন। বুঝা গেল? আর তোমার প্রতি আমার ডেডিকেশন কেন, আমি তোমার প্রতি গানটা কেন লিখতে চাইছি, এই যে বলছি না, আই ওয়ান্ট টু ডেডিকেট এ সং ইন অনার অফ ইউ। হোয়াই? বিকজ থ্রু দ্য ইমেজ অফ ইউ আই ক্যান রিমাইন্ড মাই সিবলিংস হু নাও এনজয় দ্য ইটারনাল স্লিপ অফ দেয়ার লাইফ। যারা কিনা তার নিজস্ব জীবনে একটা ইটারনাল স্লিপ বা ব্লেসড স্লিপ এনজয় করছে। এখান থেকে দুটো কোশ্চেন বললাম, যদি মিনিং পড়ে দাগ দিবি ইটারনাল স্লিপে, যদি বলে কি ইঙ্গিত করছে তাহলে দাগ দিবি ডেতে। ক্লিয়ার হলো দুটো জিনিস? দেখ লাইন দেখে থাকা লেখা আছে হু নাও ইন ব্লেসড স্লিপ। এবারে কমা দিয়ে একটা শব্দ আছে, ফর এ বলে একটা শব্দ আছে, এফ ও আর আলাদা করে লেখা আছে এ ওয়াই ই, দুটাকে তুলবি ধরে, এফ ও আর কো লিখবি, এফ ও আর তারপরে লিখবি এ ওয়াই ই, ফর এই শব্দটাকে তুলবি, প্রথম ফর লেখ, তারপরে এ ওয়াই ই আছে, মিনিংটা লিখবি, এটার মিনিংটা পুরো ফরএভার, এফ ও আর ই ভি ই আর, এফ ও আর ই ভি ই আর, যারা কিনা একটা চিরস্থায়ী ঘুমে আচ্ছন্ন আছে চিরদিনের জন্য, ফরএভার, চিরকালের জন্য, চিরদিনের জন্য, এটাকে ফর আওয়ার বলে। আর তারপর লাস্টে একটা ওয়ার্ড আছে রিপোজেবল, আর ই পি ও এস ই। রিপোজ শব্দটার মানে ওটা রেস্ট, রিপোজ শব্দটার মানে ওটা রেস্ট। এই যে রিপোজ বলে ওয়ার্ডটা আছে আর ই পি ও এস ই, রিপোজ শব্দটার মানে লিখবি রেস্ট। আজকে তারা রেস্ট করছে, তারা আমার সিবলিংসরা, তারা এখন কোন দেশে আছে, কোন জগতে আছে, ব্লেসড স্লিপের জগতে আছে। বুঝা গেল? আর তারা কেমন শান্তিতে ঘুমাচ্ছে, ফরএভারের জন্য। আর যাদেরকে মনে করাই দেই তোমার ইমেজটা, আর তাই এত অবদানের জন্য আমি ডেডিকেট করতে চাই তোমার জন্য, তোমার সম্মান আর একটা গান। এখানে তো লাইনটা ক্লিয়ার হয়েছে। এবার একটা ব্যাখ্যা লাইন বলছি, লেখবি খাতাটায়, লিখবি let the image of the tree, দেখো the image, I M A G E, I M A G E, I M A G E, the image of the poet, the image, sorry, the image of the tree, উল্টা বলে দিলাম, the image of the tree, hello, the image of the tree reminds the poet, reminds, R E M I N D S, R E M I N D S, reminds the poet, reminds the poet about her, about her, about her siblings, about her siblings, S I B L I N G S, S I B L I N G S, about her siblings who are now enjoying, enjoy লিখে আইএনজি যোগ করে দিবি, E N J O Y, প্রশ্ন আইএনজি যোগ, who are now enjoying the, who are now enjoying the eternal sleep, eternal sleep, who are now enjoying the eternal sleep, hello, who are now enjoying the eternal sleep of their life, of their THEIR, of their life, of their life, এই ফুল স্টপ দে, হয়ে গেল। লাস্ট লাইনটা যাচ্ছি দেখ, তিনটা লাইন পর পর গেলাম। লাস্ট লাইনটা ফার্স্ট কোয়ার্টারের লাস্ট লাইনটা লেখা আছে dearer than life to me, alas where they,
ডিয়ারার দেন লাইফ টু মি এলাস ওয়ার দে, একটু এলোমেলো ভাবে সাজানো আছে লাইনটা, আমাদের একটু সাজাই নিতে হবে, বুঝলি? তার মানে লাইন আমরা পৌঁছে গেছি 48 এর কাজ। এবার এই 48 লাইনটাকে একটু আমরা লিখবো, বুঝলি? লিখে লাইনটা একটু লিখবি তোরা, লাইনটা একটু লাগে ডিয়ারার দেন লাইফ টু মি, লাইনটাকে লিখে তারপর সাজাবি খাতাটাই। ডিয়ারার দেন লাইফ টু মি, ডিয়ারার দেন লাইফ টু মি, কমা দিয়ে আছে এলাস, এক্সক্লেমেশন চিহ্ন, তারপরে আছে ওয়ার, আর তারপরে দে, আর ঘুরে আরেকটা এক্সক্লেমেশন চিহ্ন, তাই তো? এটা লাইন দিয়ে আছে ডিয়ারার দেন লাইফ টু মি এলাস ওয়ার দে, হ্যালো? এবার দেখ তোরা খেয়াল কর, এলাস বলে ভদ্রলোকই কোনোদিন কিন্তু কারো মাঝে বসতে যাবে, এলাস সবসময় বাক্যের শুরুই বসে, বুঝতে পারলি? যখন এলাস দিয়ে কেউ যখন বাক্য লেখে কেউ শুরুতেই বসে যায়, কিন্তু প্রথমে ওকে এলাস বলে। গ্লাস শুনতে পাচ্ছি নাকি ভেতর দিকে? এলাস, এলাসটা কিসের এক্সপ্রেশন বটে? সরো, দুঃখের এক্সপ্রেশন বটে, এক্সপ্রেশন অফ সরো। এলাসটা হচ্ছে ইজ অ্যান এক্সপ্রেশন অফ সরো, হলো? এইবারে সাবজেক্টটাকে নিয়ে আয়, সাবজেক্টটাকে নিয়ে আয়, দেখে তোরা একদম সাজা নিজেরাই, তার নিচে এই লাইনটাকে নিজের মতন করে সাজা, এলাসটা বসে, তারপর সাবজেক্টটাকে নিয়ে আয়, ডেটাকে, আর তারপর ওয়ারকে বসে দে ওয়ার, হ্যালো? দে ওয়ার আনলি এই পর্যন্ত এলাস দে ওয়ার। এবারে ডিআরআর, দে ওয়ার ডিআরআর দেন লাইফ টু মি, ফুল স্টপ দে ক্লাস। এলাস দে ওয়ার ডিআরআর দেন লাইফ টু মি, এটা হলো লাইন। আইলো? এবারে দেখ এখানে আমরা কি বললাম, এই এলাস শব্দটা বটে কিসের? না এক্সপ্রেশন অফ সরো, হ্যালো? এটা বটে কিসের এক্সপ্রেশন? না দুঃখের এক্সপ্রেশনকে এলাস বলা, এটা গেল একটা। নেক্সট আসছে আমরা দে শব্দটা, দে মানেটা লিখবি দা, এইভাবে তোরা লিখে লিখে যাবে চিহ্ন নিচে নিচে করে, দা সিবলিংস, দা সিবলিংস অফ দা পোয়েট, দা সিবলিংস অফ দা পোয়েট, SIBLINGS, the siblings of the poet, তার মানে এটা হলো, হ্যালো? এরপর আছে দেখ লেখা আছে ডিআরআর মানে প্রিয়, খুব কাছের, দেন লাইফ টু মি, তার মানেটা দাঁড়ায় এই যে তারা ছিল আমার কাছে এতটাই প্রিয় আমার জীবনের থেকে, মানে আমার সিবলিংস গুলো ছিল আমার কাছে কতটা প্রিয়, আমার নিজের লাইফটাও আমার অতটা প্রিয় ছিল না যতগুলো ছিল প্রিয় ওরা। লাইনটার মানেটা বুঝলি? হ্যাঁ, আমরা এই লাইনটা তিনি কি বললেন, মানে মাই সিবলিংস ওয়ার, এই ওয়ার্ডটাই প্রমাণ করে দেখ, এই ওয়ার্ডটাই প্রমাণ করে ছিল, মানে মারা গেল, বুঝা গেল? আর এই শব্দটাই যে কোথাও না কোথাও আমাদেরকে এটা প্রমাণ দিল যে শুধুমাত্র দাদা লয়, এই মূলত দিদিটাকে হারাই দিল, বুঝা গেল? শুধুমাত্র দাদাটা লয়, দিদিটাকেও হারাইছে, তার মানে কবিতাটা তাহলে রচনা করেছে দাদা দিদি দুজনকে হারানোর পরে, এই ওয়ার্ডটাই তার প্রমাণ, বুঝতে পারা গেল? দেখ এখানে দেয়ের পরে ওয়ার বুঝাইছে, তাহলে ওয়ার কথাটার মানে হচ্ছে তাহলে সিবলিংসের কথা দাদা ছিল, এখানে দে শব্দটার প্রমাণ তাহলে দাদাও নাই এই মুহূর্তে, দিদিও নাই, আর তারা ছিল আমার কাছে এতটাই ডিয়ার, এতটাই প্রিয় যতটা ডিয়ার হয়তো আমার লাইফটাও নয় আমার কাছে, তাহলে ক্লিয়ার হইল? তাহলে সাজালিস প্রথমে এইভাবে, এই দুটার মিনিংটা এখানে আমাকে লিখে নিলিস, এগুলো সবগুলোর মিনিং করে জানি। এবার তার নিচে এবার ব্যাখ্যাটা লিখ, তার নিচে ব্যাখ্যাটা লিখবি, লেখ অ্যাকর্ডিং টু দা পোয়েট, তার নিচে ব্যাখ্যাটা লেখ অ্যাকর্ডিং টু দা পোয়েট, ACCORDING, according to the poet, comma, according to the poet, comma দেবে, দিলে comma দিয়ে লিখবে her siblings, her siblings, SIBLINGS, her siblings were, hello রে, more precious, more MORE, more precious, PRECIOUS, PRECIOUS,
her siblings were more precious to her, to her, like more precious বানানটা আবার বলছি, precious, more precious to her, than, than her own life, than her own, own, than her own life, এই পুরুষটা এত লাইনের ব্যাখ্যা থাকে। তার সিবলিংস গুলা ওর কাছে অনেক প্রিসিয়াস ছিল, দামি ছিল তার নিজের জীবনের থেকে। এটা গেল কোয়ার্টার নাম্বার 1 হয়ে গেল। চারটা লাইনের পর পর বাংলা থেকে একবার বলে দিচ্ছি, উপর থেকে চারটা লাইন দেখ যে তাই আমি তোমার উদ্দেশ্যে রচনা করতে চাই একটি গান, ডেডিকেট বা উৎসর্গ করতে চাই তোমার উদ্দেশ্যে বা তোমার সম্মানার্থে। কেন? কারণ তোমার জন্য আমার মনে পড়ে আমার তাদের কথা যারা কিনা এই মুহূর্তে একটা চির ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে, চিরকালের জন্য রেস্ট নিচ্ছে, চিরকালের জন্য নিদ্রা বা বিশ্রাম নিচ্ছে। সেই সিবলিংসরা তারা ছিল আমার কাছে আমার নিজের জীবনটা থেকেও প্রিয়। এটা গেল চারটে লাইন। বলে কোন লাইনটা বুঝতে পারতে কার কোন লাইনটা কার মাথার উপর নিয়ে গেল? সবার মাথাতে একই হাইটে নাই, বলো কে বুঝতে লাগলো? বলো বিষ্ণুদা, বুঝবে না দি বিষ্ণু জায়গাটা মিশে গেছিল না, ঘরে গেছিলি ইচ্ছা নাই তো ঠিক আছে। আর মামা করে ছেলেটা রে আর কি খবর? ম্যাচ থেকে পালা কি বলে ভর্তা ভর্তা করিস? চলে যাবি কোয়াড্রেন্ট নাম্বার 2, লাইন আমাদের 49 থেকে 52, লাইন আমাদের চলছে 49 থেকে 52 পর্যন্ত, তাই না? এইখানে সেই লাইনটা পাবি যেটাকে কাটিয়েছি লিঙ্ক হিয়ার, তাই না? এটা রেখেছি না, ওটা সোর্স পিআরএল না ইউআরএল। আচ্ছা যাচ্ছি আমরা, লাইন শুরু হচ্ছে মেস্ট দিয়ে দেখ। আচ্ছা, Mayst thou be numbered when my days are done, with deathless trees like those in Borodale, under whose awful branches lingered pale. এখানে তিনটা লাইন এলো। 4 নম্বর লাইনটা শুরু হচ্ছে দেখ, fear, trembling, hope, and death the skeleton। 4 নম্বর লাইনে পড়লি, skeleton পর্যন্ত বুঝেছি। এবার এই লাইনটাকে পড়বো আমরা তারপরের লাইনের মাঝামাঝি তথ্য, মানে আমরা পড়বো এইটাকে and time the shadow। এই কারণে, কারণ 4 নম্বর লাইনটা থেকে একটা ডবল কোড দিয়ে শুরু হয়ে গেছে, বাকি কোন লাইনে ডবল কোড নাই, দেখ 4 নম্বর লাইনটা ডবল কোড দিয়ে শুরু হয়েছে, ওই জন্য ওকে পড়বো আমরা কত দূর পর্যন্ত যেখানে ডবল কোডটা শেষ হয়, তারপরের লাইনের আধা তক্ক আর একটা মাঝের লাইনটা কেটে রেখেছিস, তাই তো? এবার দেখ লাইন পাচ্ছি প্রথম একটা, মেস্ট দাও বি নাম্বারড, অর্থাৎ দাও কথাটার মানে কি ইউ, মেস্ট আছে তারপরে দাও আছে, দাও মানে কি রে ইউ। এবারে ইউ তারপরে মেস্ট কথাটার মানে ওটা মাস্ট, মানে হলো ইউ মাস্ট বি। লাইনে সাজা মেস্ট দাও বি, এটা কেমন ভাবে সাজালাম, ইউ মাস্ট বি, বুঝতে পারলি? এখানে দাও শব্দ বলে যে শব্দটা আছে, দাও কথাটার মানে হচ্ছে ইউ। এবারে ইউ মানে আমাদের সেই গাছটা ডাকরি, তার নিচে মেস্ট বলে শব্দটা আছে, তার আগে মেস্ট মানে বললাম আমরা মাস্ট, বুঝলে? আর তারপরে এখানে বিটা বসাবে, তাহলে লাইনটা আসবে ইউ মাস্ট বি। এইবার তারপরে একটা ওয়ার্ড আছে দেখ, নাম্বারড বলে একটা ওয়ার্ড আছে, নাম্বারড, এন ইউ এম বি বি ই আর ই ডি, নাম্বারড। হ্যালো, তাহলে তোমাকে মনে রাখা হবে এখানে নাম্বারড মানে সংখ্যা লিখিস না, এখানে নাম্বারড মানে লাগবে রিমেম্বারড। এখানে নাম্বারড শব্দটার মানে লাগবে রিমেম্বারড, তাহলে ইউ মাস্ট বি রিমেম্বারড। লাইনটার মানে তোমায় শেখা, ইউ মাস্ট বি রিমেম্বারড, তোমাকে মনে অবশ্যই রাখা হবে, তোমাকে অবশ্যই আমি মনে রাখবো,
মাস্ট ওয়ার্ডটাই যোগ দেয়, রাইট, বই মনে। অর্থাৎ ইউ মাস্ট বি রিমেম্বার্ড মানে কি, তোমাকে আমি অবশ্যই মনে রাখবো কতদিন পর্যন্ত, এক লাইনটাকে দেখা, শেষ কর লাইনটাকে, when my days are done, when my days are done, when কতদিন পর্যন্ত, যখন আমার দিনগুলি, when my days আমার দিনগুলি তো হয়ে যাবে, আমার দিনগুলা শেষ হয়ে যাবে, তার মানে my death, my days are done মানে কি, my days are gone, হ্যালো, তার মানে আমার দিনগুলো যতদিন না শেষ হচ্ছে, তাহলে আমার দিনগুলো যতদিন না শেষ হচ্ছে মানে কি, till my death। লাইনটার মানেটা কি স্পেল দ্যাট, ইউ মাস্ট বি রিমেম্বার্ড, ইউ মাস্ট বি রিমেম্বার্ড টিল দ্য ডে অফ মাই ডেথ, টিল দ্য ডে অফ মাই ডেথ, আমার সেই মৃত্যুর দিন পর্যন্ত তোমাকে আমি মনে রাখবো। বুঝা গেল কিছু? লাইনটার মানেটা কেমন আসবে দেখ, মেস্ট দাও বি, সাজাইলাম আমরা ইউ মাস্ট বি, নাম্বারড কে বললাম রিমেম্বার্ড, মিনিংটা হলো ইউ মাস্ট বি রিমেম্বার্ড। তারপর আছে when my days are done, when my days are done মানে বললাম my days are gone, তারপর my days, পুরো লাইনটার মিনিংটা আসবে যে ইউ মাস্ট বি রিমেম্বার্ড টিল দ্য ডে অফ মাই ডেথ, সেই মৃত্যুর দিনটার আগে পর্যন্ত আমি তোমাকে অবশ্যই মনে রাখবো। কেন না, ফর ইওর কন্ট্রিবিউশন ইন মাই লাইফ, বুঝতে পারলে, ফর ইওর কন্ট্রিবিউশন ইন মাই লাইফ, বলে নাই যাদের কাঁধগুলাই চাকরি চেপে উপর দিকে উঠছিস না, একটা কাঁধগু যদি ঘুরেছিস না তাহলে কতদিন ঘুরি, বুঝতে পারলি, মানে এই যে তোটা উঠলে ইকুয়াল তক্ষ, আর তো উঠবি সেই মনে রাখবি কোন কাঁধগুলোই পা দিছিস আর কোন কাঁধগুলোই পা দিয়ে উপর দিকে উঠছিস, এই একটা কাঁধগু যদি ভুলেছিস তাহলে শেষ হয়ে যাবে। এই লাইনটা তো তারই প্রমাণ। লাইনটা কি বুঝে দেখ, ইউ মাস্ট বি রিমেম্বার টিল দ্য ডে অফ মাই ডেথ, আমার সেই মৃত্যু দিনটা যতদিন না ঘনায় আসছে তার আগের দিন পর্যন্ত তোমাকে আমি মনে রাখবো। কিসের জন্য? কারণ এতটাই অবদান আছে আমার জীবনে তোমার। দিদিকে হারাইছি, দাদাকে হারাইছি, একমাত্র তোমার জন্যই মনে করতে পারি তাদেরকে, বুঝে গেল, সেই তাদেরকে যারা আমার কাছে এতটাই ডিয়ার ছিল আমার নিজের লাইফটা থেকেও, বুঝে গেল। তাই আমি মনে করি আমার অবশ্যই মনে রাখা উচিত তোমাকে কতদিন পর্যন্ত, till when my days are done, when my days are done মানে my days are done, তার মানে till my death। এই লাইনটা ক্লিয়ার হয়েছে? হয়েছে রে? পরের লাইন দিয়ে যাবো, দেখ, উইথ ডেথলেস ট্রিজ, পাইছো, উইথ ডেথলেস ট্রিজ, হ্যাঁ কোন ট্রিজটা ডেথলেস হয়? কোথাও কোন ট্রিজই হয়, এমন কোন ট্রিজ আছে কি যেটা ডেথলেস হবে? সবগুলাই তো ডেথ আছে, সবকিছুরই ডেথ আছে। তাহলে বলছি আমি মনে রাখবো সেই গাছগুলোর মতো যে গাছগুলো ওটা ডেথলেস। কোথাকার গাছ? হাইফেন দিয়ে লেখা আছে লাইক দোজ, সেই গাছগুলা যেগুলোকে আমরা ডেথলেস ট্রিজ বলে থাকি, যে গাছগুলা আছে ইন বোরোডেলে, বোরোডেল, এই শব্দটাকে তুল, বোরোডেল, বিও ডবল আর ও ডব্লিউ ডি এ এল ই, বোরোডেল, বিও डबल आर ओ डब्ल्यू डी ए एल, बोरोडेल, बी ओ डबल आर ओ डब्ल्यू डी ए एल, बोरोडेल। बोरोडेल का मीनिंग लाइक बेटे की वर्ड है, लाइक बी इट इज द नेम, it is the name of, it is the name of a valley, it is the name of a valley, B A double L E Y, উপত্যকার নাম বটে। It is the name of a valley in England, it is the name of a valley in England, it is the name of a valley in England, ইংল্যান্ড একটা উপত্যকার নাম বটে। এবার কেন ওখানের গাছগুলোকে ডেথলেস বলা হচ্ছে? তাহলে ওখানের গাছগুলোকে কি মারা যায় না? ওখানের গাছগুলো সবসময় মানে সবুজত্বেই ভরা থাকে, মানে তুমি যখনই যাবে তখনই তোমার মনে হবে যে ঘন জঙ্গলে পরিপূর্ণ, তোমার ওখানে গাছগুলোকে মনেই হবে না কোনোদিন হয়তো শেষ হয়ে একদম এমন ভাবে পড়ে আছে উপত্যকাটা যেখানে কোনো গাছ নাই। যে মুহূর্তে যে সময় ওখানে চিত্র তুমি দেখবে সবসময় এভারগ্রিন ওঠে জায়গাটা, মানে এমনটা নয় যে ওখানে গাছগুলো ডেথলেস ওঠে, একটাও নয়, কিন্তু সেখানের পরিবেশটা, সেখানের যে জায়গাটা এতটাই এভারগ্রিন, তুমি যখনই যাবে তোমাকে সেখানে চির সবুজ মনে হবে। তাহলে আজকে তোমাকে আমি মনে রাখবো, তাকে বলছি কেজুয়ারানি ট্রিটাকে, সেই ডেথলেস ট্রিজগুলোর মতো, যে ডেথলেস ট্রিজগুলো আছে কোথায়? বোরোডেলে। বুঝা গেল? মানে তোমাকে আমি ডেথলেস ট্রিজগুলোর মতোই মনের মধ্যে তুমি মারা গেলে হবে কি, ইমাজিনেশনের মধ্য দিয়ে তোমাকে আমি এভারগ্রিন করে দেবো। যেমন ভাবে এভারগ্রিন ট্রিজগুলো হয়ে আছে বা ডেথলেস ট্রিজগুলো অবস্থিত কোথায়? বোরোডেলে। এন্ড বোরোডেলটা কি জিনিস? আমরা বললাম এটা একটা উপত্যকার নাম,
ইট ইজ দ্য নেম অফ এ ভ্যালি। এটা আছে কোথায়? ইংল্যান্ডে। হয়ে গেল। তাহলে বড় ডেল্টা নিয়ে যদি কোশ্চেন পড়ে অবশ্যই এমসিকিউতে দেখবি ইংল্যান্ড বলে থাকতে পারে, অবশ্যই দেখবি থাকতে পারে অপশনে দ্য নেম অফ এ ভ্যালি, এরকম থাকবে যে বড় ডেল্টা কিসের নাম, এটা হচ্ছে একটা ভ্যালির নাম, এবং সেখানে যে গাছগুলো আছে সেই গাছগুলো কেমন গাছ না বলছে ডেথলেস ট্রিজ। হয়ে গেল। এইখান পর্যন্ত একটু লিখে দাঁড়া, এত আগ্রহ নেই, এত লিখে লিখবি দ্য পয়েট, লিখবি দ্য পয়েট, এই পর্যন্ত একটু ব্যাখ্যাটা করে লেখ। দ্য পয়েট will, the poet will, the poet will remember, R-E-M-E-M-B-E-R, R-E-M-E-M-B-E-R, the poet will remember her, the poet will remember her, H-E-R, her, dear, D-E-A-R, dear, Cajuar in a tree, will remember her dear Cajuar in a tree, will remember her dear Cajuar in a tree till her death, till T-I-double-L, till T-I-double-L, till her H-E-R, till her death, এই ফুল স্টপ দে, till her death লিখে ফুল স্টপ দিবি, ফুল স্টপ দেওয়ার পর লিখবি, ফুল স্টপ দেওয়ার পর লিখবি she will, hello, she will imagine, I-M-A-G-I-N-E, she will imagine the tree, she will imagine the tree, সে কল্পনা করবে গাছটাকে, she will imagine the tree like the deathless trees of Borodale, like the deathless trees, like the deathless trees of Borodale, like the deathless trees of Borodale, বুঝতে হবে, like the deathless trees of Borodale এর মতো সে মনে রাখতে চাইছে গাছটাকে। নেক্সট লাইন দেখ, under whose of full branches lingered pale, পাইছো? আন্ডার হুজ বলছে যাদের নিচে, আন্ডার হুজ অর্থাৎ যাদের নিচে, অর্থাৎ সেইখানের গাছগুলোর নিচে তোমরা পাবে কিছুগুলা অফ ফুল ব্রাঞ্চেসকে, পালি, ব্রাঞ্চেস মানে শাখা, ব্রাঞ্চেস মানে শাখা, হয়ে গেল। আর অফুল কথাটার মানে কি কষ্টদায়ক, বেদনাদায়ক, সেটাকে অফুল বলে। অফুল বা অফুল কথাটার মানে বলে সরফুল, কষ্টদায়ক, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, সেগুলোকে অফুল বলা হয়। ব্রাঞ্চেস মানে শাখা প্রশাখা, যেগুলো তুমি অসংখ্য সংখ্যায় পাবে। দেখো লেখা আছে একটা লিঙ্গার্ড বলে একটা ওয়ার্ড আছে, দেখ লিঙ্গার্ড, L-I-N-G-E-R-E-D একটা শব্দ আছে, দেখ L-I-N-G-E-R-E-D, লিঙ্গার্ড। লিঙ্গার্ড কথাটা মানে লিখবি, লেখ রিমেন্ড, R-E-M-A-I-N-E-D, R-E-M-A-I-N-E-D, রিমেন্ড, তারপরে লং, L-O-N-G। লিঙ্গার্ড শব্দটার মানে লিখবি রিমেন্ড লং, অর্থাৎ যার স্থায়িত্বটা অনেকক্ষণ জুড়ে, যেটা থাকে অনেকক্ষণ তক্ষ পর্যন্ত বা অনেকক্ষণ পর্যন্ত যার স্থায়িত্ব কাল, তাকে লিঙ্গার্ড বলা। রিমেন্ড মানে থাকা, আর লং মানে একটা দীর্ঘক্ষণের মানে দীর্ঘক্ষণ ধরে, তাহলে দীর্ঘক্ষণ জুড়ে থাকাকে বলা হয় লিঙ্গার্ড। আর তারপরে একটা ওয়ার্ড দেখ, লিঙ্গার্ডের পুরো শব্দটা আছে দেখ, পেল বলে। পেল মানে বিবর্ণ, পেল মানে কালারলেস, ফ্যাকাশে, সেটাকে পেল বলে। পেল মানে বললে লিখবি বিবর্ণ বা ফ্যাকাশে। যে গাছগুলির নিচে তুমি অসংখ্য হয়তো ব্রাঞ্চেস গুলোকে পাবে, যেগুলাকে লোক মনে রাখে নাই, আমি সেই ব্রাঞ্চেস গুলার মতন মনে রাখবো না, আমি মনে রাখবো সেই ডেথলেস ট্রিজ গুলার মতন। তোমাদের আমি ভুলে যাব না সেই ব্রাঞ্চেস গুলাকে, সেই ব্রাঞ্চেস গুলোর মতো, যে ব্রাঞ্চেস গুলা হয়ে গেছে কি আজকে পেল, আজকে ব্রাঞ্চেস গুলো যারা কেমন অবস্থায় পড়ে আছে আজকে সেই গাছগুলোর নিচে পেল অবস্থায়, সেগুলোর মতন আমি তোমাকে ইমাজিন করবো না, আমি তোমাকে ইমাজিন করবো ডেথলেস ট্রিজ গুলার মতন, যেগুলো বড়দের অবস্থা। বুঝা গেল এই পর্যন্ত? এরপরে নেক্সট লাইনটা দেখ, তোদের যেটা আছে সেটা ডবল কোড দিয়ে শুরু হয়ে গেছে। হ্যালো, ডবল কোড দিয়ে শুরু হয়েছে দেখ, ফিয়ার মানে ভয়, ট্রেমলিং মানে কাঁপতে থাকা, ট্রেমলিং শব্দটার বলে কি কাঁপতে থাকা, হোপ মানে কি আশা, অর্থাৎ কম্পনযুক্ত আশা, যে আশাটার স্থায়িত্ব নাই রে,
হোপ মানে আশা, কমা দিয়ে দেখে লেখা আছে ডেথ, মানে জানিস তোরা। স্কেলটন মানে কঙ্কাল, স্কেলটনের শব্দটা বাংলা ওটা কঙ্কাল। হ্যালো, তারপরে আছে দেখ একটা লাইন ছাড়িয়ে, এন্ড টাইম দ্য শ্যাডো, এই শ্যাডো পর্যন্ত পুরোটা ডবল কোটে করা আছে, বুঝে গেল? অথচ তুই দেখ এই পুরো যে 55 লাইনের কবিতাটার একটাও লাইন নাই যেটা ডবল কোটে আছে, এই একটি মাত্র লাইন, বুঝা গেল? কবিতার মধ্যে বা প্রোজের মধ্যে দেখবি যখন আমরা তার নাইট ট্রেনের দেউলি পড়াটা পড়লাম, ওখানে তো ডবল কোটে লাইন ছিল। তাহলে প্রোজের মধ্যে যখন তুই কোনো ডবল কোটের লাইন পাবি তখনই জানবি এটা কারো স্পিচ বলে, কেউ বলছে কথাটা, সেটাই তো ডবল কোটের ভিতরে থাকে। আর একটা কবিতার ভিতরে যদি মাঝে কোথাও ডবল কোটের লাইন পাস, জানবি ওটা যে লিখছে কবিতাটা ওটা লেখাই লাগে, বুঝতে পারলি? মানে এই যে 55টা লাইনের কবিতা তিনি লিখলেন আর মাঝখানে একটা লাইনকে তিনি ডবল কোট করে দিলেন, মানে এই যে ডবল কোট যুক্ত লাইনটা যেটা তিনি দিয়ে দিলেন, এটা জানবি ওয়াল লেখালো, এটা অন্য কোনো কবিতা থেকে ধার করা লাইন, বুঝা গেল? আর তুমি যে চুরি করছো নাই, তুমি কারো কাছে ধার নিয়ে তোমার ব্যাপারটা তুমি বোঝাবার চেষ্টা করছো, ওই জন্য ডবল কোট দিয়ে রাখি দেয়, বুঝতে পারলে? মানে আমরা যখনই কারো কোট আনকোট টুকি দিই, আমার নিজের কোনো বক্তব্যকে পেশ করার জন্য কারো আমি আনছি, কিন্তু তার জন্য আমাকে স্বীকারোক্তি করে রেখে দিতে হবে ডবল কোট দিয়ে। এটা প্রমাণ যে এইটা আমার নিজের লাইন নয়, এটা আমার অন্য কোথাও থেকে নেওয়া হয়েছে। তোদের এই লাইনটা পড়িয়ে বলে দিবে কোন কবিতার অংশ, বুঝতে পারলি? আর তুই দোষ কোথায় দাঁড়িয়ে দিবি? কেজুয়ারি নেট্রিতে, কারণ ওই কবিতাটাতে এই লাইনটা পাচ্ছিস না তুই, বুঝতে পারা গেল? আর ধর পরীক্ষার সময় যখন লাইনটা দিবে ধর ডবল কোট দিলেই নাই, বা কবিতাতে বা পরীক্ষার সময় যে লাইনগুলো দেওয়া থাকে সবাই তো ডবল কোটে দিয়ে থাকে, যে লাইনটাই তুলুক না কেন। আর এই লাইনটাকে তুলে বলে দিবে যে এই কবিতাটার লেখককে, হ্যাঁ বলে দিবে এই কবিতাটা কোথা থেকে, মানে এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। আর দেখবে ঠিক তুই কেজুয়ারি ট্রি দেখা দিবি আর রাইটারকে জিজ্ঞেস করলে তোর উত্তর থেকে দিবি, বুঝতে পারলি? লাইনটাকে তুল তোরা ডবল করে দিবি, খাতাটা তুল। ফিয়ার থেকে, ফিয়ার, ট্রেমলিং, হোপ এন্ড ডেথ, দ্য স্কেলটন এন্ড টাইম, দ্য শ্যাডো পর্যন্ত, এই পর্যন্ত ডবল কোট দিয়ে লাইনটা তুল। এই ফুল স্টপ দিয়ে ডবল কোট দিয়ে দে, হলো? এইবার তার নিচে লিখবি, ডবল কোটটা শেষ করার পর লাইনটা লিখছিস, দিয়ে তারপর নিচে লাইন ব্যাখ্যা করবি, লিখবি এটা পড়বে শুধুমাত্র কেয়ার কবিতা কোথা থেকে নেওয়া হয়, লিখবি like this line, like this line, this line is, this line is taken from, this line is taken from, hello, this line is taken from, লিখবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিবি। দিস লাইন ইজ টেকেন ফ্রম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হয়ে গেল? এই ছোট্ট একটা হাইফেন দিবি, দিয়ে কবিতাটার নাম লিখবি লাইক ইউই ওয়াই ই ডব্লিউ, ওয়াই ই ডব্লিউ, ইউই, ছোট্ট একটা হাইফেন দিবি, দিয়ে লিখবি ট্রিজ, দিয়ে লিখবি ট্রিজ, দিয়ে ফুল স্টপ দিবি, ইউই ট্রিজ, ইউই লিখবি হাইফেন দিয়ে ট্রিজ লিখবি, ডবল কোট শেষ। এইটা হচ্ছে ভদ্রলোকের কবিতাটার নামটা, আর এই হচ্ছে ভদ্রলোকের নাম, যে কোনো দিক থেকে প্রশ্ন করতে পারে, বুঝা গেল? এই লাইনটা তুলে একটা কোশ্চেন করতে পারে এটা কোন কবিতা থেকে নেওয়া, তখন দেখবি অপশনে কেজুয়ারি ট্রিও পাবি আর ইউ ট্রিজটাও পাবি, দুটাই দেখবি, তখন দাগে দেবি ইউই ট্রিজটাতে, বুঝা গেল? আর যদি বলে এই লাইনটা কার লেখা, তখন দাগে দেবি কোথায়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওখানে তরু দত্ত অপশনে থাকবে, তরু দত্ত। এটা কিন্তু খেয়াল রাখবি একটু, হ্যাঁ? একটি মাত্র লাইন, সেটা কিন্তু ডবল কোটে তুলে আছে, ক্লিয়ার হলো এই পর্যন্ত? তাহলে এইখানে রেফারেন্সটা দুটো কোশ্চেন আছে, এক লেখকের নাম আর দুই কবিতার নাম, লাস্ট তিনটা লাইন দিয়ে যাচ্ছে, আড়াই দিয়া, তিন কেন আড়াই, মানে তোরা হেডিং দিবি রাইমিং টার্সেট বলে, হেডিং দিচ্ছ রাইমিং টার্সেট,
হেডিং দিবে রাইমিং টার্সেট বলে, রাইমিং টার্সেট। হ্যালো, লাইন আমাদের থাকছে 53 নাকি তো 55, লাইন 53 থেকে 55 পর্যন্ত এটা ব্র্যাকেটে দিয়েছিস। এবারে প্রথমে হাফ লাইনটা দেখ, এন্ড দো উইক দা ভার্স, মানে যে বুঝে এন্ড দো উইক, হ্যাঁ উইক মানে দুর্বল, দুর্বল। আর ভার্স মানে কবিতা, ভার্স শব্দটার বাংলা হচ্ছে কবিতা, VERSE। ছোট হইলে পোয়েম বলে, আকারটা বড় হইলে ভার্স বলে। বুঝা গেল? লাইনের সংখ্যাতে 14টা লাইনের কবিতা পড়েছিস তখন পোয়েম বলে, আর আজকে 55টা লাইনে পড়েছি তখন এটা ভার্স হয়ে গেল। বলছে হতে পারে আমার এই কবিতাটা দুর্বল, হতে পারে আমি ওয়ার্ড ভালো ঠিকঠাক বুঝাতে পারি নাই, হতে পারে আমার স্ট্রাকচার ভুল, হতে পারে আমি ঠিকঠাক মিনিংকে বুঝাইতে পারি নাই, হতে পারে আমার ভার্সটা উইক। কারণ আমার এই যে অনুসারে তিনি সেটাই বলছেন, দেখবেন বক্তৃতা দিতে উঠে নিয়ে বলো না, আগেই বলে লে যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিবে। তার মানে কি বলে যেটা পাচ্ছে বলছো আগে তো ক্ষমা চাই নিয়েছো, তাহলে আমি কিছু বলার নাই, যখন আগেই বলে দিবে পরীক্ষা এরকম করে দিবে, পরীক্ষা দিয়ে তো লাগে তাহলে নিয়ে বলে দিবে, আর তারপরে যেটা পারবে লিখতে থাকবে। হ্যাঁ, দো উইক দা ভার্স, লাইনটার মানে কি যদিও, যদিও দুর্বল আমার কবিতা, দেখা লেখা আছে দো উইক দা ভার্স, যে আমার কবিতাটা মানছি দুর্বল, কিন্তু মনে রাখবে এই কবিতাটার মধ্যে আমি কি করেছি, পরের লাইনে দেখা দ্যাট উড, এখানে দ্যাট মানে ভার্সটা, দ্যাট মানে কবিতাটা, লাস্ট লাইনের আগেটা দেখ দ্যাট একটা ওয়ার্ড আছে, দ্যাট কথাটার মানে হলো দিস ভার্স, এই কবিতাটা এটা কি করেছে, দ্যাট উড দাই বিউটি ফ্যান, দ্যাট উড দাই, দাই মানে ইয়োর, দাই মানে ইয়োর, দাই বিউটি মানে কি ইয়োর বিউটি, ইয়োর বিউটি মানে কি দ্য বিউটি অফ দ্য ট্রি, গাছটার সৌন্দর্যটা। আর সেটাকে আমি কি করেছি, আমি তুলে ধরেছি আনন্দের সাথে, ফ্যান ওয়ার্ডটা একটু আগে পেলাম গ্ল্যাডলি, ফ্যান ওয়ার্ডটা একটু আগে পেয়েছি গ্ল্যাডলি, মানেটা কি হতে পারে আমার ভার্স দুর্বল, কিন্তু এই ভার্সের থ্রু দিয়ে আমি করেছি কি তোমার বিউটিকে সবার সামনে পয়েন্ট আউট করি। আর শুধু একবার নয়, একবার লিখলে লোকে নাই পড়বে, চলো বারবার লিখবো, বারবার ছাড়বো, কবে নাই পড়বে, ওটা বুঝতে পারলো? দেখ লাইন দেখে দেখা বলছে দো দো উইক দা ভার্স, হতে পারে আমার কবিতা দুর্বল, কিন্তু আমি চেষ্টা করে গেছি তোমার সৌন্দর্যকে আনন্দের সঙ্গে, আনন্দের সাথে দেখে লেখা আছে ও ফ্যান রিহার্স বলে একটা ওয়ার্ড আছে, দেখ রিহার্স, রিহার্স ওয়ার্ডটার মিনিংটা লিখবি রিপিট, রিহার্স বলে যে ওয়ার্ডটা আছে REHEARSE, রিহার্স বলে যে ওয়ার্ডটা আছে REHEARSE, রিহার্স, রিহার্স কথাটা মানে লিখবে রিপিট, REPEAT, REPEAT, বলছে আমি এই কবিতাটা দুর্বল হতে পারে কিন্তু আমি এটার দ্বারা তোমার সৌন্দর্যকে বারবার বারবার তুলে ধরেছি, রিপিট, অর্থাৎ মানে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি, আমি পয়েন্ট আউট করার চেষ্টা করেছি থ্রু দা মিডিয়াম অফ মাই ভার্স টু ইয়োর বিউটি রিপিটেডলি। বুঝা গেল? বারবার বারবার আমি কিন্তু করার চেষ্টা করেছি, আমি জানি উইক আমার কবিতা তবু আইয়া মাথায় একবার পড়েছি, লেখা আছে দো উইক দা ভার্স দ্যাট উড দাই বিউটি ফ্যান ও ফ্যান রিহার্স, রিহার্স কথাটা মানে কি বললাম রিপিট, পুনরায় বারবার বলা, সেটাকে বলা হয় রিহার্স। এখানটা হলো ক্লিয়ার হয়েছে, এখানটা লেখা এই দুটো লাইনকে বলে দিচ্ছে, দেখবি the poet here like the poet here, the poet here, hello, the poet here tells that TELLS দিবি, the poet here tells that, the poet here tells that her verse, that her verse VERSE, that her verse is weak, that her verse is weak, but she বুঝলে, but she glorifies, GLORIFIES, আবার বলছি GLORIFIES, but she glorifies the beauty of the tree, the beauty of the tree, but she glorifies the beauty of the tree
the beauty of the tree through her, through th rough, through her verse, but she glorifies the beauty of the tree through her verse. Full stop দিয়ে দে। লাইনে ক্লিয়ার হলো? এখানে দেখো যে হতে পারে আমার কবিতা দুর্বল, কিন্তু তবুও এই দুর্বল কবিতাটা দিয়েও আমি চেষ্টা করে গেছি তোমার সৌন্দর্যকে তুলে ধরার সবার সামনে। লাস্ট লাইনে পড়বো, এটা কনক্লুডিং লাইনে কি বলছে দেখ, মে লাভ ডিফেন্ড দি, মে লাভ ডিফেন্ড দি মানে কি, মাই লাভ মে ডিফেন্ড, মানে আমার ভালোবাসার তোমার প্রতি যে আমার টান, একটা তোমার প্রতি যে আমার একটা নিবেদন, তোমার প্রতি এই যে আমি বললাম একটা গান রচনা করে দেবো, আমার প্রতিও তো তোমার প্রচুর অবদান আছে। বিশ্বাস করো আমি চেষ্টা করি যাব আমার ভালোবাসার মধ্য দিয়ে তোমাকে ডিফেন্ড করতে। দেখ লেখা আছে ডিফেন্ড দি বলে একটা ওয়ার্ড আছে, দি মানে ইউ, টি এইচ ডবল ই, দি মানে ইউ, আর ডিফেন্ড বলে মাঝে একটা শব্দ আছে, ডিফেন্ড শব্দটার মানে লিখবি প্রোটেক্ট, ডিফেন্ড শব্দটার মানে লিখবি প্রোটেক্ট, DEFEND, ডিফেন্ড শব্দটার মানে লিখবি প্রোটেক্ট, PROTECT, PROTECT, প্রোটেক্ট মানে কি রক্ষা করা, বুঝা গেল? তাহলে আমি চেষ্টা করব আমার ভালোবাসার দ্বারা প্রোটেক্ট করতে তোমাকে দিই, কোথা থেকে? লাস্ট লাইনটা দেখাবি, ফ্রম এর পরে আন্ডারলাইন কর, অবলিভিয়ান স্কার্স বলে একটা জায়গা আছে, অবলিভিয়ান স্কার্সটা দেখবি, অবলিভিয়ান স্কার্স, ওটা তুল কোথায়, অবলিভিয়ান স্কার্স বলে, অবলিভিয়ান স্কার্স, অবলিভিয়ান স্কার্স, CURS, অবলিভিয়ান স্কার্স, OBLIVION apostrophe S, অবলিভিয়ান স্কার্স মানে লিখবি like the scars of, the scars of forgetfulness, forget full FUL ওর সঙ্গে NESS, the scars of forgetfulness, forgetfulness মানে কি ভুলে যাওয়া, আর কার্স মানে কি অভিশাপ, কার্স মানে অভিশাপ, অর্থাৎ কিসের অভিশাপ থেকে, ভুলের অভিশাপ থেকে, ভুলে যাওয়ার অভিশাপ থেকে। মানুষ কোন জিনিসটাকে কতদিন মনে রাখে, যতদিন আমার দরকার এটার সাথে, ওটা কি নেই রিয়েল ফ্যাক্ট তো তাই, তো ততদিন ওই জিনিসটাকে মনে পড়বে যতদিন ওটার সঙ্গে তোর কারবার বা দরকার, দরকার শেষ জিনিসটাকে তুই ভুলে যাবি। কবু কেমন দেখা গেলে একটা ফলস একটা হাসি দিবি আর পেলাকেও গল্প করবে বাজে, ওটা কি নেই বুঝা গেল? এই যে একসঙ্গে বসে আছি দেখছি কতদিন ভাবতে থাকি, অবলিভিয়ান স্কার্স, এটা জিনিসটা রিয়েলিটি বটেই সমাজের, রিয়েলিটি বটেই জগতের, যে কেউ না কেউ সবাইকে প্রত্যেক দিন মনে রাখবে না, বুঝতে পারলে কিছু? প্রত্যেক দিন মনে রাখবে না, তুই যত উপর দিকে উঠবি তত একা হবে, যত উপর দিকে উঠবি তত একা হবে, যত সাকসেসফুল রাস্তার উপর দিকে উঠবি না তত একা ফিল করবি। ওই যে দামি গাড়িগুলো দুটা সিট থাকে আর বাসে থাকে, বুঝতে পারলি? দামি গাড়িগুলো দুটা সিট কেনা থাকে কারণ ওই জায়গায় তোর বসার লোকেই পাবি, সব থেকে তোর কাছে যতগুলো টেকে থাকবে সেগুলোকেই বসাবি না তুই, আর টেকে থাকবে তোর লাইফে 2 থেকে 3 জন, তার জন্য দুটো সিট। আর এখন তুই সাকসেসফুল হইস নাই, এই তোর স্ট্রাগল পিরিয়ড চলছে, ওই জন্য 60টা সিট তোমার উপর বুঝতে পারছি পার্থক্যটা ওটাই। পরে তো ওই তো 4 চাকার গাড়িগুলো তো আর বেশি সিট করতেই পারে, বসার লোকেই পাবি, বসাবি তুই কাকে, সঙ্গ পাবি না, যত উপর দিকে উঠবি তত লনলি ফিল করবি, বুঝতে পারলি? কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করব তোমাকে ডিপেন্ড করার, তোমাকে হয়তো অন্যকে ভুলে যাবে, এজুয়ার এন্ট্রি তোমাকে তো অনেক সবাই ফরগেট করে দিবে, ভুলে যাবে, কিন্তু আমি চেষ্টা করব তোমাকে ডিপেন্ড করার, কথা থেকে, কার্স অফ ফরগেটফুলনেস থেকে, কিসের মধ্য দিয়ে, থ্রু দা পাওয়ার অফ মাই লাভ, আমার ভালোবাসার শক্তির মধ্য দিয়ে আমি তোমাকে চেষ্টা করব ডিফেন্ড করার, যাতে অন্যরা না ভুলে যায়। বুঝতে পারলি কিছু? কবিতা কবে লিখেছিল, কোন সালে, কত সালে বলে? 25 কবে? 25 মনে করাইলে তো তোকে কেজুয়ারি না ট্রেকে, বুঝতে পারলি? তার মানে কবিতার শক্তির দ্বারা ও তো সেই কাজটা হইতে দেয়নি, কাজটাকে ও তো মনে রাখিয়েছিল টিল হার ডেথ, আর তিনি এমন কি একটা কবিতা লিখে গেছেন যেটা দ্বারা 2025 বলছে এইচএস ছিলাও মনে করছে সেই কাজটার কথা। তাহলে আমি কিন্তু সক্ষম ডিফেন্ড করতে, লাস্ট লাইনটা থাকা, আমি কিন্তু ডিফেন্ড করে দেবো তোমাকে, আমি প্রোটেক্ট করে দেবো তোমাকে আমার ভালোবাসার দ্বারা, যাতে লোকে তোমাকে না ভুলে যায়। আর দেখো আজকে 2025 ও সাকসেস হয়ে গেছে, ও
কিন্তু মনে করাই ছাড়িল সেই গাছের কথা, তার চাইল্ডহুড মেমোরির কথা, তার কথা, তার দাদার কথা, দিদির কথা, ফ্রান্স, ইটালি, কোন কোন কথায় বোরোডেল, সবগুলো তোকে বলাই বলি ছাড়িল, শোনাই ছাড়িল, পড়াই ছাড়িল। বুঝতে পারলি? লাস্ট লাইনটা লেখাটা লিখবি, লিখবি ইন দা, লাস্ট লাইনটা লিখবি in the last line of the poem, in the last line of the poem, দেখো মা দেবী, in the last line of the poem দেখো মা দেবী, দিলে কমা দিয়ে লিখবে the poet, the poet, in the last line of the poem কমা দিয়ে লিখছো the poet remarks that, remarks, R-E-M-A-R-K-S, R-E-M-A-R-K-S, the poet remarks that she will, that she will, that she will defend, protect লিখতে পারিস, that she will defend, she will defend her, H-E-R, her, dear, D-E-A-R, dear, casuarina tree, casuarina tree, she will defend her dear casuarina tree, hello, from the curse of, from the curse of forgetfulness, from the curse of forgetfulness, from the curse of forgetfulness, এই ফুল স্টপ দিবি, এতে হলো লাস্ট তিনটে লাইন। লাস্ট তিনটে লাইনের বাংলাটা আবার বলছি, আমার হতে পারে কবিতাটা দুর্বল, কিন্তু তবু এই কবিতাটার মধ্য দিয়ে তোমার বিউটিকে আমি গ্লোরিফাই করে দেবো জগতের কাছে বারবার, বুঝা গেল? আর আমার ভালোবাসার দ্বারা আমি তোমাকে সারা জীবনের জন্য প্রোটেক্ট করে দেবো, যাতে মানুষ তোমাকে ফরগেট করতে না পারে, বুঝতে না পারে। এটা গেল কবিতা, বুঝা গেল? 55টা লাইন হয়েছে। এই যে তোমাদের কবিতা, বলো কোন প্রশ্ন আছে? দুবার তাড়া আগে, হ্যাঁ কোনটা?